নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প মুক্তি। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। ওর ভালো নাম বোধহয় ছিল নিস্তারিণী। ওর যৌবন বয়সে গ্রামের মধ্যে অমন সুন্দরী বউ ব্রাহ্মণ পাড়ার মধ্যেও ছিল না। ওরা জাতে যুগী। হরিনাথ ছিল স্বামীর নাম। ভদ্রলোকের পাড়ায় ডাক নাম ছিল হরেযোগী। নিস্তারিণীর স্বামী হরিযোগীর গ্রামের উত্তর মাঠে কলাবাগান ছিল বড়। কাঁচকলা ও পাকা কলা হাটে বিক্রি করে কিছু জমিয়ে নিয়ে ছোট্ট একটা মনোহারী জিনিসের ব্যবসা করে। রেশমি চুড়ি 6 গাছা 1 পয়সা, 2 হাত কার 1 পয়সা ইত্যাদি। প্রসঙ্গক্রমে মনে হলো কার মানে ফিতে বটে, কিন্তু কার কি ভাষা? ইংরেজিতে এমন কোনো শব্দ নেই, হিন্দি বা উর্দুতে নেই, অথচ কার কথাটা ইংরেজি কথা বলে আমরা সকলেই ধরে থাকি। যাকগে, হরিযোগীর বাড়িতে 2খানা বড় বড় মেটে ঘর, 1খানা রান্নাঘর, মাটির পাঁচিল ঘেরা বাড়ি, অনেক পুষি বাড়িতে। দুবেলা 15-16খানা পাত পড়ে। হরিযোগীর মা, হরিযোগীর 2টি ছোট ভাই, 1 বিধবা ভগ্নী, তার 2 ছেলে মেয়ে। সংসার ভালোই চলে। মোটা ভাত, কলাইয়ের ডাল ও ঝিঙে ও লাল ডাঁটা চচ্চড়ির অভাব কোনোদিন হয়নি। গরুর দুধও ছিল 4-5 সের। অবশ্যই দুধের অর্ধেকটা ব্রাহ্মণ পাড়ায় যোগান দিয়ে তার বদলে টাকা আসতো। গ্রামের মধ্যে সুন্দরী বউঝির কথা উঠলে সকলেই বলতো হরে যোগীর বউয়ের মতো প্রায় দেখতে। গ্রামের নারী সৌন্দর্যের মাপকাঠি ছিল নিস্তারিণী। গেরস্ত ঘরের বউ স্নান করে ভিজে কাপড়ে ঘরা কাকে নিয়ে যখন সে গাঙের ঘাট থেকে ফিরত, তখন তার উদ্দাম যৌবনের সৌন্দর্য অনেক প্রবীণ মানুষের মুন্ডু ঘুরিয়ে দিত। এ গ্রামে একটা প্রবাদ আছে অনেক দিনের। তুলসী দারোগা নদীর ঘাটের পথ ধরে নীলকুঠির ওদিক থেকে ঘোড়া করে ফিরবার সময়ে তুত বটের ছাওয়ায় প্রস্ফুট তুত ফুলের মাদকতার সুবাসের মধ্যে এই সিক্ত বসনা গৌরাঙ্গী বধূকে ঘরা কাকে যেতে দেখল। বসন্তের শেষ, ঈষৎ গরম পড়েছে, নতুবা তুঁত ফুল সুবাস ছাড়বে কেন? তুলসী দারোগা ছিল অত্যন্ত দুর্ধর্ষ জাহাবাজ দারোগা। হয় কে নয় করবার এমন ওস্তাদ আর ছিল না। চরিত্র হিসেবেও নিষ্কলঙ্ক ছিল এমন মনে করবার কোনো কারণ নেই। তুলসী দারোগার নামে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার সুনজরে একবার যিনি পড়বেন, তার হঠাৎ উদ্ধারের উপায় ছিল না। এ হেন তুলসী দারোগা হঠাৎ উন্মনা হয়ে পড়ল সুন্দরী গ্রাম্য বধূকে নির্জন নদীপথের তীরে দেখতে পেয়ে। বধূটির সন্ধান করবার লোকও লাগালে। হরিযোগীকে 2-3 বার থানায় যেতে হলো দারোগার সঙ্গে সাক্ষাৎ করতে, কিন্তু নিস্তারিণী ছিল অন্য চরিত্রের মেয়ে। শোনা যায় তুলসী দারোগার পাঠানো বৃন্দাবনী শাড়ি
সে পা দিয়ে ছুঁড়ে ফেলে বলেছিল, তাদের কলা বাগানের কল্যাণে অমন শাড়ি সে অনেক পরতে পারবি। জাত মান খুইয়ে বৃন্দাবনী কেন, বেনারসি পরবার শখও তার নেই। এই ঘটনার কিছুদিন পরে তুলসী দারোগা এখান থেকে বদলি হয়ে চলে যায়। আর একজন লোক কিন্তু কিঞ্চিৎ সাফল্য লাভ করেছিল অন্যভাবে। গ্রামের প্রান্তে গোসাইপাড়া। গ্রামের মধ্যে তারা খুব অবস্থাপন্ন গৃহস্থ, প্রায় জমিদার। বড় গোসাইয়ের ছেলে রতিকান্ত নদীর ধারে বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিল। সন্ধ্যার আগে, শীতকাল, হঠাৎ দেখলে কাদের একটি বউ ঘোড়া শুদ্ধ পা পিছলে পড়ে গেল। খুব সম্ভবত তাকে দেখে। রতিকান্ত কলকাতায় থাকত। দেশের ঝি বউ সে চেনে না। সে ছুটে গিয়ে ঘোড়াটা আগে হাঁটুর ওপর থেকে সরিয়ে নিলে, কিন্তু অপরিচিতা বধূর অঙ্গ স্পর্শ করলে না। একটু পরে এসে দেখলে বধূটি মাটি থেকে উঠতে পারছে না। বোধহয় হাঁটু মচকে গিয়ে থাকবে। নির্জন বনপথ, কেউ কোনো দিকে নেই। সে একটু বিব্রত হয়ে পড়ল। কাছে দাঁড়িয়ে বললে, মা, উঠতে পারবে না হাত ধরে তুলব? তারপর সে অপরিচিতার অনুমতির অপেক্ষা না করেই তার কোমল নরম হাতখানি ধরে বললে, ওঠো মা, আমার উপর ভর দিয়ে। কোনো লজ্জা নেই, উঠে দাঁড়াবার চেষ্টা করো তো। কুণ্ঠিতা সংকুচিতা বধূ ছিল না নিস্তারিণী। সে ছিল যুগী পাড়ার বউ। তাকে একা ঘাট থেকে জল আনতে হয়, ধান ভানতে হয়, খাড় কাচতে হয়। সংসারের কাজকর্মে সে অনলস, অক্লান্ত। যেমনই পরিশ্রম করতে পারে তেমনই মুখরা, তেমনই সাহসিকাও বটে। স্বাস্থ্য ও সৌন্দর্যের গৌরবে তখন তার নবীন বয়সের চোখ দুটি জগৎকে অন্য দৃষ্টিতে দেখে। সে উঠে দাঁড়ালো। রতিকান্তের সঙ্গে কিন্তু কোনো কথা বললে না। বুঝতে পারলে গোসাইপাড়ার বাবুদের ছেলে তার সাহায্যকারী। বাড়ি গিয়ে 2-3 দিন পরে সে স্বামীকে দিয়ে এক ছড়া সুপক্ক চাপা কলা ও নিজের হাতের তৈরি বাঁশশলা ধানের খইয়ের মুড়কি পাঠিয়ে দিলে গোসাই বাড়ি। বললে, আমার ছেলেকে দিয়ে এসো গে। নিস্তারিণী সেই থেকে সেই একদিনের দেখা সুদর্শন যুবকটিকে কত কি উপহার পাঠিয়ে দিত। রতিকান্তের সঙ্গে আর কিন্তু কোনো দিন তার সাক্ষাৎ হয়নি। গোসাই বাড়ির ছেলে যুগী বাড়িতে কোনো প্রয়োজনে আসেনি। রতিকান্ত কলকাতাতেই মারা গিয়েছিল অনেক দিন পরে। নিস্তারিণীর 2-3 দিন ধরে চোখের জল থামেনি এ সংবাদ যখন সে প্রথম শুনলে। গ্রামের অবস্থা তখন ছিল অন্যরকম। সকলের বাড়িতে গোলা ভরা ধান, গোয়ালে 2-3টে গরু থাকত। সব জিনিস ছিল সস্তা। নিস্তারিণীদের বাড়ির পশ্চিমে উঠানে ছোট্ট একটা ধানের গোলা। কোনো কিছুর অভাব ছিল না ঘরে, বরং ব্রাহ্মণ পাড়ার অনেককে সে সাহায্য করেছে। একবার বড্ড বর্ষার দিনে সে বাড়ির পিছনের আমতলায় ওল তুলছিল। এমন সময় বাড়ুজ্যে বাড়ির মেয়ে ক্ষান্তমণি এসে বললে, ও যোগী বউ। নিস্তারিণী অবাক হয়ে মুখ তুলে চাইলে। বাড়ুজ্যে বাড়ির মেয়েরা কখনো তাদের বাড়ির বেড়ার ধারে দাঁড়িয়ে কথা বলে না। সে বললে,
কি দিদিমণি, একটা কথা বলবো? কি? বলো দিদিমণি। আমাদের আজ একদম চাল নেই ঘরে, বাদলায় শুকোচ্ছে না। কাল ধান ভেনে দুটো চিড়ে হয়েছিল। তোমাদের ঘরে চাল আছে? কাঠাখানেক দেবে? নিস্তারিণী এদিক ওদিক চেয়ে দেখলে তার খান্ডার শাশুড়ি কোনো দিকে আছে কিনা। পরে বললে, দাঁড়াও দিদিমণি, দেবানি চাল ঘরে আছে, শাশুড়িকে লুকিয়ে দিতে হবে। দেখতে পেলে বড্ড বকবে আমারে। তা বকুক গে, তা বলে বামুনের মেয়েকে বাড়ি থেকে ফিরিয়ে দেব? তা হয় কখনো? দাঁড়াও। আর একবার বাড়ুজ্যে বাড়ির বউ তার বৃদ্ধা শাশুড়িকে ঝগড়া করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সে বউ ছিল গ্রামের মধ্যে নাম ডাকওয়ালা খান্ডার। শাশুড়ির সঙ্গে প্রায়ই ঝগড়া বাঁধাতো। কেরোসিনের টেমি ধরিয়ে শাশুড়ির মুখ পুড়িয়ে দিয়েছিল। পাড়ার কেউ ভয়ে বৃদ্ধাকে স্থান দিতে পারেনি। যে আশ্রয় দেবে তাকেই বড় বউয়ের গালাগালি খেতে হবে। যোগী বউ দেখলে বাড়ুজ্য বাড়ির বড় বউ বেড়ার কাছে সেগুন তলায় ছাওয়ায় দাঁড়িয়ে চুপ করে কাঁদছে। গিয়ে বললে, ন ঠাকুরন, আসুন, আমাদের বাড়ির দাওয়াতে বসবেন। বড় বউ বকেছে বুঝি? ন ঠাকুরন শুচি বেয়ে মানুষ, তাছাড়া বাড়ুজ্য বাড়ির গিন্নি হয়ে যোগী বাড়ি আশ্রয় নিলে মান থাকে না। সুতরাং প্রথমে তিনি বললেন, না বউ, তুমি যাও। আমার কপালে এ যখন চিরদিনের, তখন একদিন বাড়িতে ঠাঁই দিয়ে আমার কি করবে তুমি? নগের বউ যেদিন চটকা তলার চিতেই শোবে, সেদিনটি ছাড়া আমার শান্তি হবে না মা। ওই কাল লাগিনি যেদিন আমার নগের ঘাড়ে চেপেছে। নিস্তারিণী ভয়ে ভয়ে বললে, চুপ করুন নগিন্নি, বউ শুনতে পেলি আমার স্তক রক্ষে রাখবে না। আসুন আপনি আমার বাড়িতে, এইখানে দাঁড়িয়ে কষ্ট পাবেন কেন মিথ্যে মিথ্যে? নগিন্নিকে বাড়িতে নিয়ে গিয়ে সে নিজের হাতে তার হাত পা ধুয়ে দিয়ে পিঁড়ি পেতে দাওয়ায় বসালে। কিছু খেতে দেবার খুব ইচ্ছে থাকলেও সে বুঝল বড় ঘরের গিন্নি ন ঠাকুরন এ বাড়িতে কোনো কিছু খাবে না, খেতে বলাও ঠিক হবে না। সে ভাগ্য সে করে আসেনি। অনেক রাতে গিন্নির বড় ছেলে নগেন খুঁজতে খুঁজতে এসে যখন মায়ের হাত ধরে নিয়ে গেল, তখন নিস্তারিণী অনেক অনুনয় বিনয় করে বড় এক ছড়া মর্তমান কলা তাকে দিয়ে বললে, নিয়ে যান দয়া করে, আর তো কিছুই নেই। কলা বাগান আছে, কলা ছাড়া মানুষকে হাতে করে আর কিছু দিতে পারিনি। তার স্বামী সেবার রামসাগরের চড়কের মেলায় মনোহারী জিনিস বিক্রি করতে গেল। যাবার সময় নিস্তারিণী বললে, ওগো, আমার জন্য কি আনবা? তা কি নেবা বলো? ফুলন শাড়ি আনবো? না, শোনো, ওসব না। একরকম আলতা উঠেছে, আজ মজুমদার বাড়ি দেখে এলাম। কলকাতা থেকে এনেছে মজুমদার মহাশয়ের ছেলে, শিশিনিতে থাকে। কি একটা নাম বললে, তা ভুলে গিয়েছি। শিশিনিতে থাকে? হ্যাঁ গো, সে বড় মজা। কাটির আগায় তুলো দেওয়া, তাতে করে মাখাতে হয়। ভালো কথা। তরল আলতা? হ্যাঁ, তরল আলতা নাম বটে। তা কত দাম? 10 পয়সা। হ্যাঁ গা, আনবে এক শিশিনি আমার জন্যে? দেখবো এখন
গোটা 5 টাকা যদি খেয়ে দিয়ে মুনাফা রাখতে পারি তবে এক শিশিনি ওই কি যে বললে তরলালটা তোর জন্য ঠিক এনে দেব। এইভাবে গ্রামের ব্রাহ্মণ পাড়ার সঙ্গে টেক্কা দিয়ে নিস্তারিণী প্রসাদন দ্রব্য কিনত। তাদের পাড়ার মধ্যে সেই সর্বপ্রথম তরল আলতা পায়ে দেয়। শূদ্র পাড়ার মধ্যেও ও জিনিস এক্কেবারে নতুন, কখনো কেউ দেখেনি। আলতা পরবার সময় যেই দেখতো সেই অবাক হয়ে যেত। হাজরি বুড়ি মাছ বেচতে এসে একদিন দেখল যে বড় বউ শিশিনিতে কি পড়ছে। হ্যাঁ বড় বউ, তা ও শিশিনিতে কি কি মাখাচ্ছ পায়ে? নিস্তারিণী সুন্দর রাঙা পা দুখানি ছড়িয়ে আলতা পরতে বসেছিল। এক গাল হেসে বললে, এ আলতা দিদিমা, এরে বলে তরল আলতা। ও মা, পাতা আলতায় তো এতকাল দেখে এসেছি, শিশিনিতে আলতা থাকে কখনো শুনিনি। কালে কালে কতই দেখলাম, কিন্তু বড় চমৎকার মানিয়েছে তোমার পায়ে বউ। এমনই টুকটুকে রং, যেন জগদ্ধাত্রী পিতিমের মতো দেখাচ্ছে। এসব কথা 30-35 বছর আগেকার। শীতের সকালবেলা ওদের বড় ঘরের দাওয়ায় ছেঁড়া মাদুরের ছেঁড়া কাঁথা গায়ে নিস্তারিণী শুয়ে আছে। সংসারের সাবেক অবস্থা আর নেই। হরিযোগী বহুদিন মারা গিয়েছে। হরিযোগীর একমাত্র ছেলে সাধনও আজ 3-4 বছর একদিনের জ্বরে হঠাৎ মারা গিয়েছে। সুতরাং নিস্তারিণী এখন স্বামী পুত্রহীনা বিধবা। তার শাশুড়ি এখনো বেঁচে আছে, আর আছে এক বিধবা জা, জায়ের এক মেয়ে এক ছেলে। 35 বছর আগের সেই উজ্জ্বল যৌবনা সুন্দরী গ্রাম্য বধূটিকে আজ এই রোগগ্রস্তা শীর্ণকায়া মলিন বসনা পৌড়ার মধ্যে খুঁজেও পাওয়া যাবে না। হরিযোগীর মৃত্যুর সঙ্গে তাদের সে গোলা ভরা গরু ও গোলা ভরা ধান অন্তর্হিত হয়েছে। খড়ের চালে খড় নেই। 3-4 জায়গায় খুঁচি দেওয়া খসে পড়া চালে বর্ষার জল আটকায় না। গত বর্ষায় চালের উপর উচ্ছে লতা গজিয়ে একদিক ঢেকে রেখেছে। মাটির দাওয়ায় খানিকটা ভেঙে পড়েছে, পয়সার অভাবে সারানো হয়নি। কষ্টে সৃষ্টে কোনো রকমে সংসার চলে। সংসারের কর্তা, যার আয়ে সংসারের স্ত্রী, সেই চলে যাওয়ায় নিস্তারিণীর আদর এ বাড়িতে আর নেই। আগে ছিল সেই সংসারের কর্ত্রী, এখন তাকে পরের হাত তোলা খেয়ে থাকতে হয়। তার ছেলে সাধন বাপের মনোহারি দোকান আর কলা বাগান কোনো রকমে বজায় রেখেছিল। 3 বছর আগের এক ভাদ্র মাসে খুব বৃষ্টির পরে সাধন নদীর ধারে কলা বাগানে কাজ করতে গিয়ে সেখানে মারা যায়। কেন মারা যায় তার কারণ কিছু জানা যায়নি। সন্ধ্যা পর্যন্ত সাধন ফিরল না দেখে তার ঠাকুমা নাতিকে খোঁজ দেবার হচ্ছে। এমন সময় বেলেডাঙ্গার 2 মুসলমান পথিক এসে খবর দিল সাধন মুখ গুজরে কলা বাগানের ধারের পথে কাদার ওপর পড়ে আছে, দেহে বোধহয় প্রাণ নেই। সকলে ছুটতে ছুটতে গেল। গ্রামের লোক ভেঙে পড়ল। সকলে গিয়ে দেখলে সাধন সত্যিই উপুড় হয়ে কাদার উপর পড়ে আছে, সর্বাঙ্গে কাদা মাখা। তার উপর দিয়ে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে।
যেখানটা শুয়ে আছে সেখানটায় রক্ত পড়ে অনেকখানি জায়গা রাঙা, খানিকটা বৃষ্টির জলে ধুয়েও গিয়েছে। রক্তটা পড়েছে সাধনের মুখ থেকে। গরিবের ঘরের ব্যাপার দুদিনেই মিটে গেল। সংসারের অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। ক্রমে বাড়িতে উপার্জনক্ষম পুরুষ মানুষের মধ্যে বাকি কেবল হরিযোগীর ভাই যুগলের ছেলে বলাই। যুগলও বহুদিন পরলোকগত। দাদার মৃত্যুর পর বৎসরেই সে বিধবা স্ত্রী ও 2 বছরের শিশুপুত্রকে রেখে মারা যায়। বলাই এখন 16 বছরের, বেশ কর্মঠ, স্বাস্থ্যবান বালক। নিস্তারিণীকে এখন আদর করে নিস্তার বা বড় বউ বলে কেউ ডাকে না। যে ডাকত সে নেই। এখন তার নাম সাধনের মা, কেউ বা ডাকে পিন্টুর ঠাম্মা। পিন্টু সাধনের শিশুপুত্র, এখন তার 3 বছর বয়স। সাধনের বিধবা বউয়ের বয়স এই সবে 17। নিস্তারিণী ডাক দিল, ও পিন্টু, পিন্টু। পিন্টু উঠানের আমতলায় খেলা করছিল। কাছে এসে বললে, কি ঠাকমা, তোর মাকে একবার ডেকে দে। পিন্টু ডাকে তার মা এসে দাওয়ার ধারে দাঁড়িয়ে বললে, কি হয়েছে, ডাকছো কেন? আমি আজ 2 ভাত খাবো, বল তো ঠাকমাকে। পুত্রবধূ ঝংকার দিয়ে বললে, ভাত বললি অমনি ভাত, খাবা কোথা থেকে সে আমি বলতে পারবো না ঠাকমাকে। তবে একগাল খই কি চিড়ে ভাজা যা হয় দে এখন, খিদেই মোলাম। হ্যাঁ, আমি তোমার জন্যি বামন পাড়ায় বেরুই লোকের দৌড়ে দৌড়ে। অসুখ করেছে, চুপ করে শুয়ে থাকো বাপু। ওরা এই রকমই। সাধনের বউ মুখ ঝংকার দেয়, তাকে একেবারেই মানে না। সেকালের আর একালের মেয়েতে কি তফাৎ, তাই সে ভাবে এক এক সময়। তারও একদিন 17 বছর বয়স ছিল। কখনো শাশুড়ির একটা কথার অবাধ্য হতে সাহস হতো তার? আশ্চর্য! একটু পরে নিস্তারিণীর শাশুড়ি এসে দূরে দাঁড়িয়ে বলি, হ্যাঁ বউ, তোমার আক্কেলখানা কি? আজ নাকি ভাত খেতে চেয়েছো? তা জ্বর রয়েছে 24 প্রহরের, ভাত খেলে হবে অমনি? বলি স্বামী খেয়েছো, পুত্তুর খেয়েছো, দেওর খেয়েছো, এখনো খাওয়ার স্বাদ মেটেনি তোমার? নিস্তারিণী বড় দুর্বল হয়ে পড়েছে অসুখে। তবুও সে বললে, স্বামী পুত্তুর তো তুমিও খেয়েছিলে, তবুও 3 পাথর করে ভাত মারো 3টি বেলা, লজ্জা করে না বলতি আমায়? নিস্তারিণীর শাশুড়ির এ কথার উত্তরে চিৎকার করে গালাগালি দিয়ে এক কাণ্ড বাঁধিয়ে দিল। সাধনের বউকে ডেকে বলে দিল, ওকে কিচ্ছু খেতে দিবি না আজ, বলে দিচ্ছি। এ সংসারে যে খাটবে সেই খাবে। নিস্তারিণী বলল, খাবো খাবো, বেশ করব। আমার খোকা কলা বাগান সামলে রাখতো, তারই আয়ে বাড়ি শুদ্ধ খাওনি। সেই কলা বাগান তদবির করতে গিয়েই বাছা আমার চলে গেল। তোমরা ওদের বাপ ছেলে রক্ত জল করা কলা বাগান মণিহারি ব্যবসা ঘোচালে। এখন আমায় বসিয়ে খেতে দেবে না তো কি করবে? নিশ্চয় দিতেই হবে। বাসি আখার ছাই খেয়ে দেব। ডাইনি রাক্ষসী, আমার সংসার তোর দৃষ্টিতেই জ্বলে পুড়ে গেল। নইলে কি ছিল না? গোলা ভরা ধান ছিল, হাড়ি ভর্তি ডাল ডুল, গোয়াল ভর্তি গরু ছাগল ছিল না কি শুনি?
উভয় পক্ষের চেঁচামেচি শুনে ওর যা নির্মলা সেখানে এসে পড়ল। হরিযোগীর ছোট ভাই যুগলের বিধবা স্ত্রী এটি। তার একমাত্র পুত্র বলাই এই সংসারের একমাত্র উপার্জনক্ষম পুরুষ মানুষ। বলাইয়ের বয়স এখন 19 বছর। বলাই বাঁশ কিনে গাড়ি বোঝাই দিয়ে রেল স্টেশনে নিয়ে যায়। সেখান থেকে মাল গাড়িতে উঠিয়ে কলিকাতায় পাঠায়। কত বছরে এ ব্যবসা করে সে গোটা 50 টাকা হাতে জমিয়েছে। মার হাতেই এনে দিয়েছে সে টাকা। নির্মলা আবার সে টাকাটা থেকে 20টি টাকা সাউরিকে দিয়েছে। বুড়ি সেই টাকায় পাশের গ্রাম থেকে দুধ কিনে এ গ্রামের ব্রাহ্মণ পাড়ায় যোগান দেয়। তাতেও সামান্য কিছু লাভ হয়। বুড়ির বয়স 70 ছাড়িয়ে গেলেও সে এখনো দুপুর রোদে সারা পাড়া সারা গ্রাম ঘুরে বেড়ায়। দূর দূরান্তের চাষা গায়ে হাঁসের ডিম মুরগির ডিম সংগ্রহ করতে যায় ব্রাহ্মণ পাড়ায় বিক্রির জন্য। নির্মলা নিজেও বসে থাকে না। তিনু গাঙ্গুলির বাড়ি ঝিয়ের কাজ করে মাসে 2 টাকা মাইনে পায়। সুতরাং এ সংসারে এখন নির্মলার প্রতিপত্তিই বেশি। নিস্তারিণীর দিন সকল রকমেই চলে গিয়েছে। এখন নির্মলার ছেলে বলাই পয়সা আনে, নির্মলা নিজে পয়সা আনে। বলাইয়ের পয়সায় ওর ঠাকুমা দুধের যোগান দিয়ে কিছু আয় করে। নিস্তারিণী শীর্ণ পাণ্ডুর দেহে উত্থান শক্তিরহিত শয্যাগত অবস্থায় শুধু খাই খাই করে। রোগের দুষ্টু ক্ষুধায় অবোধ বালিকার মতো। হরিযোগী বেঁচে থাকলে তার সে অন্যায় আবদার খাটত, সাধন বেঁচে থাকলেও খাটত। তার আজ আর আবদার কান পেতে শোনবার লোক কে আছে এই সংসারে? নির্মলার বয়স 35-36। বেশ ধপধপে ফর্সা, কৃষ্ণাঙ্গী, মুখ চোখ ভালোই। মাথায় এখনো এক ঢাল চুল, চুলে একটিও পাক ধরেনি। যোগীদের মেয়েরা সাধারণত সুন্দরী হয়ে থাকে। নির্মলার মেয়ে তারা বেশ সুন্দরী। তারা বলাইয়ের ছোট, এই মাত্র 14 বছর বয়স। আজ বছর 2 হলো এই গ্রামেই তার বিয়ে হয়েছে। নির্মলা এসে বললে, দিদি চেঁচিও না, ঝগড়া করে মরছো কেন? নিস্তারিণী কাঁদতে কাঁদতে বললে, দেখ দেখি ছোট বউ, আমায় কিনা রাক্ষসী ডাইনি বলে। আমি নাকি এসে ওনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছি। আমার স্বামী পুত্তুরের অন্ন উনি কোনোদিন বুঝি দাঁতে কাটেনি? নির্মলা বললে, সে তো তুমিও ওনাকে বলেছ। যাক, এখন চুপটি করে শুয়ে থাকো তো। ও ছোট বউ, আমি না আজ 2টো ভাত খাবো। না, আজ না, তোমার গা হাত পা ফুলেছে, মুখ ফুলেছে, তুমি ভাত খাবে কি বলে আজ? তা হোক, তোর পায়ে পড়ি, দে না ছোট বউ, 2টি ভাত দে না আজ খাই। আচ্ছা, এখন চুপ করো, বেলা হোক, ভাত রান্না হোক, আমি বলবো তখন। নিস্তারিণীর হাত পা মুখ ফুলেছে এ কথা ঠিকই, বিশ্রী চেহারা হয়ে গিয়েছে এ কথাও ঠিকই। কি বিশ্রী চেহারা হয়ে গিয়েছে তার, ওর দিকে যেন আর তাকানোই যায় না। এমন খারাপ দেখতে হয়েছে নিস্তারিণীর। যত্ন করবার কেউ না থাকাতে আরও দিন দিন ওর অবস্থা খারাপতর হয়ে উঠেছে। খেতে ইচ্ছে করে, কিন্তু আগ্রহ করে খেতে দেবার কেউ নেই। রোগীর পথ্য তো দূরের কথা, 2টি ভাত তাই কেউ দেয় না। খিদের জ্বালা সহ্য করতে না পেরে বেলা 10টা আঞ্জাত সময় সে নাতিকে ডেকে চুপি চুপি বললে, পিন্টু, 2টো পেয়ারা আনতে পারিস বাবা?
পিন্টুর মা ছেলেকে বলে, খবরদার যাবি না বুড়ির কাছে, ওর পাণ্ডুর রোগ হয়েছে, ছোঁয়াচে রোগ। ছেলে খেয়ে বসে আছে ডাইনি, আবার নাতিকে খাবার জোগাড় করছে। ঠ্যাং ভেঙে দেব যদি ওর কাছে যাবি। বেলা দুপুরের পরে সে ভীষণ জ্বরে বিকেল পর্যন্ত অঘরে বেহুশ হয়ে পড়ে রইল। কখন যে এ বাড়ির লোকে খাওয়া দাওয়া করেছে তা সে কিছুই জানে না। যখন তার খানিকটা জ্ঞান হলো, তখন ভাদ্র মাসের রোদ প্রায় রাঙা হয়ে উঠোনের আম গাছটা বাঁশঝাড়গুলোর আগায় উঠে গিয়েছে। মুখের কাঁথাটা খুলে দিয়েই চি চি করে প্রথমেই ডাকলো, ও পিন্টু, পিন্টু। পিন্টু কোথা থেকে ছুটে এসে বললে, কি ঠাম্মা, আমার জন্য সেই পেয়ারা আনলি? না ঠাম্মা, আনিসনি, ছেলে মানুষ ভুলে গিয়েছিলি, বস এখানে। কিন্তু পিন্টু বসতে ভরসা পায় না, মা দেখতে পেলে মার খেতে হবে। সে আনমনে খেলা করতে করতে অন্যদিকে চলে গেল। একটু পরে নিস্তারিণী আবার ডাকলে, ও ছোট বউ, ছোট বউ। কেউ উত্তর দিল না, কারণ এ সময়ে বাড়িতে কেউই থাকে না। আরও দুবার ডাক দিয়ে নিস্তারিণী অবসন্ন হয়ে পড়ল। তার বেশি চেঁচামেচি করবার ক্ষমতা নেই। বেশ খানিকক্ষণ পরে নির্মলার মেয়ে তারা এসে বললে, হ্যাঁ জ্যাঠাইমা, ডাকছিলেন? নিস্তারিণী চি চি করতে করতে বললে, কাঁদরে মরে গেলাম। তা যদি তোমাদের একজনও উত্তর দেবে, একজন এমন রুগী বাড়িতে রয়েছে। বসো এখানে একটু। তারা ওর মায়ের মতনই ছিপছিপে গড়নের সুন্দরী বালিকা, নতুন বিয়ের কোণে, পাশেই শ্বশুর বাড়ি। নবীন যুগীর ছেলে অভিলাষ তার স্বামী, এইমাত্র শ্বশুর বাড়ি থেকেই আসছে। আসবার কারণ অন্য কিছু নয়, অভিলাষ এক্ষুনি গরম মুড়কি মেখেছে। বালিকা স্ত্রীকে আদর করে বলেছে, তোদের বাড়ি থেকে ধামি নিয়ে আয়, মুড়কি খেতে দেব। এই জন্যই তার আগমন। রোগগ্রস্ত জ্যাঠাইমা বুড়ির বকুনি শুনবার জন্য সে এখানে আসেনি। সুতরাং সে বিব্রত মুখে বললে, ও জ্যাঠাইমা, আমি এখন বসতে পারবো না বাপু, তোমার জামাই মুড়কি মেখেছে, নিয়ে বেলেডাঙায় ফিরি করতে বেরোবে এক্ষুনি, আমায় যেতে হবে। তোর মা কোথায় রে? বাড়িতে কেউ নেই, মা গাঙ্গুলি বাড়ি কাজ করতে গিয়েছে, ঠাকুমা নরহরিপুরে হাঁসের ডিম আনতে গিয়েছে। পিন্টুর মা কোথায়? ওই যে শিউলিতলায় বসে বাসন মাজছে, একটু ডেকে দিবি মা? একটু পরেই খুব সুর নিচু করে বললে, মা, দুটো মুড়কি অভিলাষের কাছ থেকে নিয়ে আয় না, আমার নাম যেন করিস নে। তারা বললে, সে আমি পারবো না, অসুখ গায়ে মুড়কি খাবে, তারপর শেষকালে ঠাকমা টের পেলে আমায় বকে ভূত ঝাড়াবে। আমি চললাম। ও বউ দিদি, শুনে যাও, জেঠিমা তোমায় ডাকছে। পুত্রবধূ বিরক্ত মুখে এসে দূরে উঠোনে দাঁড়িয়ে বলি, ডাকের উপর ডাক কেন অত? আমার সংসারে কাজকর্ম নেই বুঝি? মা, তোমার কাছে বসে থাকলে চলবে না, কি বলছি বলো? নিস্তারিণী কাতর সুরে বললে, তার রাগ করিস নে আমার উপর বৌমা, আমায় দুটো ভাত দে। দি, জ্বরে বেহুশ হয়ে পড়ে আছো, ভাত না খেলে কি তোমার চলে? তবে আমি কি খাবো, খিদে পায় না বল? আমি জানি নে, আদিকে তার কথা শোনো, খিদে পায় তা আমি কি করব? ঠাকমা এলে বলো, ঠাকমা না বললি আমি ভাত দিতে পারবো না, বলে রাখলুম। তা পিন্টু কোথায়? একটু ডেকে দে আমার কাছে, বড্ড ইচ্ছে করে দেখতি। পুত্রবধূ ঝংকার দিয়ে বলে উঠল, অত সোহাগে আর কাজ নেই, ছেলের মাথা খেয়ে বসে আছে, এখন নাতিটিই বাকি। নিস্তারিণী মিনতির সুরে বললে, অমন করে বলতে নেই বৌমা, তা দে ডেকে,
কিচ্ছু হবে না, একবার দে না ডেকে, একটু দেখি নাতিটারে। পুত্রবধূ হাত পা নেড়ে বললে, না না, হবে না, তোমার পাণ্ডুর রোগ হয়েছে, বিশ্রী ছোঁয়াচে রোগ, আমি ছেলে পাঠাতে পারবো না তোমার কাছে, এলি আমারই যাবে, তোমার কি? কথা শেষ করেই মুখ ঘুরিয়ে পুত্রবধূ চলে গেল। নিস্তারিণীর দুই চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে ছেঁড়া ময়লা তেলচিটে বালিশটা ভিজিয়ে দিল। এমন কথাও লোককে লোক বলতে পারে, তাও নিজের পুত্রবধূ। সাধনের নাম রেখেছে ওই ধুলো গুঁড়োটুকু, ওই অবোধ শিশু। মা সাধ ভেয়ে কালী তার মঙ্গল করুন, মঙ্গল করুন। সে না তার ঠাকুমা? বৌমা বলে কিনা গেলে তারই যাবে। সন্ধ্যার কিছু পূর্বে নির্মলা বামুন বাড়ির কাজকর্ম সেরে ফিরে এলো। বড় জায়ের কাছে গিয়ে বললে, কেমন আছো দিদি, দেখি গা দেখি। নিস্তারিণী না ঘুমিয়ে না জ্বরে আচ্ছন্নের মতো পড়েছিল। কপালে ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে জেগে উঠে বললে, কে? ছোট বউ, তুই আবার আমায় ছুলি কেন? তোর পাছে পাণ্ডুর রোগ হয়, আজ আমার বৌমা বলেছে। হ্যাঁ ছোট বউ, সাধনের ছেলে আমার কেউ না, বলো তুমি। নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগলো। নির্মলা বললে, চুপ করো, চুপ করো দিদি, সবই তোমার কপাল। পিতিমের মতো বউ ছিলে, সব তো দেখেছি। স্বভাব চরিত্রের সম্বন্ধে কেউ একটা কথা বলতে পারেনি কোনো দিন। কেন দেওরদের কোলে পিঠে মানুষ করিনি? আমি যখন ঘর করতে এলাম তোর স্বামী তখন 9 বছরের ছেলে, আমার পাত থেকে বেগুন পোড়া ভাত মেখে খেত, আর আজ আমি হয়েছি নাকি ডাইনি। চুপ করো দিদি, এসব কথা আমি সবই জানি, এখন কি খাবে তাই বলো। নিস্তারিণী মিনতির সুরে বলল, 2টো ভাত। না, আমায় বকিও না, সারাদিন কাজ করে দুঃখ ধান্দা করে এলাম, 2টো মুড়ি নিয়ে এসছি। শোন ছোট বউ, অভিলাষ আজ গরম মুড়কি মেখেছে, তারা বলে গেল। না, সেসব হবে না, গুড়ের মুড়কি জ্বর হলে খায় না। 2টো তেল নুন দিয়ে মুড়ি মেখে দেব, খেয়ে 1 ঘটি জল খেয়ে আজ রাত্রিরের মতো পড়ে থাকো। শুনেছ কাণ্ড, বাজারে নাকি চালের পালি 1.5 টাকা, ভাত আর খাতি হবে না। বলাই আর কত রোজগার করবে? কি করে এই বিধবার পুরি চালাবে? ধান ফুরিয়ে এসেছে, এবার আমাদের মতো গরিবদের না খেয়ে মরতে হবে। নিস্তারিণী স্তব্ধ হয়ে শুনল। অসুস্থতার দরুন সে বহুদিন অবধি বৈষয়িক ব্যাপারে নিষ্পৃহ, তবু 1.5 টাকা 1 পালি চাল শুনে সে যেন অত জ্বরের ঘোরের মধ্যেও চমকে গেল। সেকালে সে তাদের ধানের গোলা থেকে ধান বিক্রি করেছে 18 আনা করে সরু বাঁশশলা কি চামরমণি ধানের মন। মনে আছে একবার তার প্রথম পুত্রের অন্নপ্রাশনের জন্য গোলা থেকে 25 টাকার ধান বিক্রি হয়। 5 সিকে ছিল 1 মণ চালের দাম। নিজের হাতে সে কত ধান বিলিয়ে দিয়েছে। একবার গাঁয়ে আকাল হয়েছিল, টাকায় 3.5 সের হয়ে উঠল চালের দাম। বামুনপাড়ার মেজগিন্নি একদিন তাকে বাড়িতে ডেকে বললেন, বউ, তোমায় একটা কথা বলি, খাওয়া দাওয়ার বড় কষ্ট, 2 মণ ধান আমাকে ধার দিতে হবে। ঈশ্বরের ইচ্ছেই তোমার কোনো কিছুরই অভাব নেই, গোলা আরও উথলে উঠুক তোমার। সে শাশুড়িকে লুকিয়ে 2 মণ ধান বার করে দিয়েছিল গোলা থেকে। শাশুড়ি চিরকালেরই খান্ডার, কাউকে কিছু জিনিস দেয়া পছন্দ করতো না কখনো, কিন্তু তখনকার দিনে এই সংসারে তার প্রতিপত্তি ছিল অন্যরকম। সে যা করবে তাই হবে, তার উপর কথা বলবার কেউ ছিল না। কোথায় গেল সেই সব দিন? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। নির্মলা 1 বাটি দুধ নিয়ে এসে বললে, ও দিদি, খেয়ে নাও একটু দুধ। নিস্তারিণী বললে,
আমার এখানে একটু বস ছোট বউ। কেউ বসে না। নির্মলার বেশিক্ষণ এক জায়গায় বসবার জো নেই। এক্ষুনি সব খেতে চাইবে। শেষ রাতে উঠে 4 কাঠা ধানের চিড়ে কুটতে হবে বাড়ুজ্যেদের। তারপর আবার যে একা সেই একা। সারা দিন রাত আজ একটি মাস ধরে একাই শুয়ে থাকতে হচ্ছে। নির্মলা তাকে ধরাধরি করে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে গেল। একদিন দুদিন করে কত দিন যে কাটল নিস্তারিণীর কোনো খেয়াল নেই। কেবল আবছা আবছা দিনগুলো আসে। সেসব দিনের প্রতিটা মুহূর্তে যেন নিঃসঙ্গ। কেবল ছোট্ট খোকা পিন্টুকে দেখতে ইচ্ছে করে, কিন্তু তার মা তাকে পাঠায় না, একটুও বসতে দেয় না কাছে। পুত্রবধূ হয়ে শাশুড়িকে দেখতে পারে না। তার নাকি ছোঁয়াচে রোগ হয়েছে বলে আর কেবল সবাই বকে। একদিন সে শুয়ে শুয়ে লক্ষ্য করলে আর আকাশে বৃষ্টি হয় না। হলদে রঙের রোদ বাঁশ ঝাড়ে আম গাছের মাথায়। তেলাকুচো লতায় সাদা সাদা ফুল ধরেছে। বলাইয়ের হাতে পোতা উঠোনের রাঙা ডাঁটা শাক ক্রমে ক্রমে ফুরিয়ে আসছে। বর্ষাকাল তাহলে চলে গিয়েছে। পুত্রবধূ আমতলায় কাঠ কাটছিল। জিজ্ঞেস করল, ও বৌমা, এটা কি মাস? সে খোঁজে কি দরকার তোমার? বল না বৌমা। শেষা ভাদ্র, তোমার কি হুঁশ পড়ে না আছে? সেদিন চাবড়া ষষ্ঠী গেল। খোকাকে তোমার আশীর্বাদ করা দরকার। তোমার কাছে গিয়ে ডাকলে, তা যদি একটা কথা বললে। বিকেলে ও পাড়ার বুধো গোয়ালার মা দেখা করতে এসে বললে, ও মা, এ কি চেহারা হয়ে গিয়েছে! আহা, কতদিন হয়েছে আসিনি। বলি শুনছি বড্ড অসুখ, তা একবার ভাবি দেখে আসি। সোনার পিতিমের চেহারা ছিল বৌমার। আমি তো আজকের লোক নয়। সন্ধ্যার পর নির্মলা এসে একটু কাছে বসে। বলে, ও দিদি, তোমার জন্য একটা জিনিস এনেছি মণিবাড়ি থেকে। নিস্তারিণী ব্যগ্রভাবে বলে, কি কি এনেছিস রে ছোট বউ? চুপ করো, দুটো তালের বড়া গিন্নি ভাজছে, তা আমায় খেতে দিলে। কতকাল খাইনি, দে। নির্মলা বেশিক্ষণ বসতে পারে না। রান্নাঘরে খই ভেজে দিতে হবে জামাই অভিলাষকে। তারা বলে দিয়েছে কাল মুরগি মাখবে সকালবেলা। সে মুরগির ব্যবসা করে, কিন্তু খই ভাজা কাজটা মেয়ে মানুষের, পুরুষ মানুষের নয়। ওটা শাশুড়ির বিনা সাহায্যে সম্পূর্ণ হয় না। আশ্বিন মাসের মাঝামাঝি পুজো প্রায় এসে পড়েছে। নিস্তারিণী এক্কেবারে উত্থান শক্তিহীন হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় তার জ্ঞান থাকে না। একবার চেতনা সজাগ হয়ে ওঠে, তখন কেবল এদিক ওদিক চেয়ে নাতিকে খোঁজে, নির্মলাকে খোঁজে। ওর মলিন বিছানা ও সারা দেহে কেমন একটা দুর্গন্ধ বলে আজকাল কেউই কাছে আসতে চায় না। কেবল খাওয়ার সময় কোনোদিন নির্মলা, কোনোদিন বা সাধনের বউ দুটি ভাত দিয়ে যায়। সেদিনও চোখ মেলে ভাত খাবার চেষ্টা করলে, কিন্তু পারলে না। অনেকক্ষণ পরে পুত্রবধূ বললে, ভাত খাওনি যে, খাইয়ে দেব? নিস্তারিণী অবাক হয়ে গেল অসুখের ঘোরের মধ্যেও। বললে, তাই দে বৌমা। সাধনের বউ ভাত দুটি খাইয়ে এঁটো থালা নিয়ে চলে গেল। একটু পরে নির্মলা বাড়ি এলো। রোগীকে দেখতে গিয়ে ওর মনের অবস্থা বড় খারাপ হয়ে গেল। আপন মনে বললে, ঠাকুর, ওকে মুক্তি দাও, বড্ড কষ্ট পাচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় যেমন নিস্তারিণীর জ্ঞান হয়, আজও তেমনই হলো। যাকে অবোধ বালিকার মতো আবদারের সুরে বললে, দুটো পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খাবো ছোট বউ। নির্মলা 2-3 দিন চেষ্টার পরে অতি কষ্টে এই যুদ্ধের বাজারে ইলিশ মাছ জুটিয়ে এনেছিল, কিন্তু যাকে খেতে দিতে পারেনি। নিস্তারিণীর অবস্থা ক্রমেই খারাপের দিকে ঝুঁকল। পরদিন দুপুর থেকে সে অসুখের ঘোরে কোন বিস্তৃত পথ বেয়ে ফিরে গেল তার যৌবন দিনের দেশে। মারুজ্যেদের নগিন্নি যেন এসে হেসে হেসে বলছেন,
আমার আজ 2 কাঠা চাল ধার দিতে হবে বৌমা। বৌমা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, তুমি না দিলে দাঁড়াবো কোথায়? সেই সব লোক কতকাল আগে চলে গিয়েছে, তারা যেন এসে দিনরাত ওর বিছানার চারিধারে ওকে ঘিরে ভিড় করছে। বহুদিন পূর্বের শরৎ অপরাহ্নের মতো হাট থেকে ফিরে ওর স্বামী যেন হাসি মুখে বলছে, ও বড় বউ, কলা বিক্রির দরুন টাকাগুলো এই নাও, তুলে রেখে দাও। আর এই ইলিশ মাছটা ভারী সস্তা আজ হাটে। ওর সব দুঃখ, সব অপমান, অনাদরের দিনের হঠাৎ আজ এমন অপ্রত্যাশিত অবসান হলো কিভাবে? নিস্তারিণী অবাক হয়ে যায়, বুঝতে পারে না কোনটা স্বপ্ন কোনটা সত্য। সে একগাল হেসে স্বামীর হাত থেকে ইলিশ মাছটা নেবার জন্য হাত বাড়ায়। নির্মলা চোখ মুছতে মুছতে বললে, সতী লক্ষ্মী স্বর্গে চলে গেল। বৌমা পায়ের ধুলো নে। তারপর সে নিজেও ঝুঁকে পড়ে মাতৃসমা বড় জায়ের পায়ে হাত ঠেকায়। আজ এই পর্যন্ত। গল্পটি একটুও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।